জ্বলছে বাংলাদেশ, মরছে মানুষ। এর দায়ভার কার? কোনো মৃত্যুই কাম্য নয়। একই সাথে আমার মা মাতৃভূমি বাংলাদেশ নিরাপদে আছে, নিরাপদে থাকুক, এই প্রত্যাশা কিন্তু আমাদের সকল প্রবাসীদের। শুরু করছি দানুপুর চৌধুরী শোর বিশেষ আয়োজন। আপনারা যারা নিয়মিত দেখে থাকেন আপনারা জানেন দানুপুর চৌধুরী শো সাধারণত বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় ঠিক রাত 9টায় শুরু হয়। তবে আজকে বিশেষ আয়োজন বাংলাদেশকে কেন্দ্র করে, সে কারণে আজকে নিউ ইয়র্ক সময় এই রাতের এই আয়োজন শুরু করছি। এবং একই সাথে আমি বলে রাখতে চাই আজকে দানুপুর চৌধুরী শোতে অনেক কিছুই থাকবে, অনেকগুলো বিষয়ই থাকবে এবং একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটটিও থাকবে। আমি আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন, তাদের সাথে যুক্ত হয়েই এই অনুষ্ঠান শুরু করতে চাই। এবং আমাদের সাথে আছেন তাজুল ইমাম, মুক্তিযোদ্ধা, ছড়াকার, কবি, সাহিত্যিক, যেভাবে তাকে বর্ণনা করি না কেন, তবে আজকে আমি মুক্তিযোদ্ধা হিসেবে তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছি। আমি পেয়েছি আমাদের খুবই শ্রদ্ধেয় এবং আমার প্রিয় একজন মানুষ, ইব্রাহিম চৌধুরী। তিনি সাংবাদিক এবং প্রথম আলো উত্তর আমেরিকার দায়িত্বে তিনি আছেন। এবং আরো একজন যুক্ত হবেন আমাদের সাথে, সেজান মাহমুদ। তাকে যুক্ত হওয়া মাত্রই তাকে আমরা নিব। আমি যেটি বলছিলাম যে আমরা যারা প্রবাসে থাকি, আমার মা মাতৃভূমি বাংলাদেশ যখন ভালো থাকে আমরাও ভালো থাকি। আমাদের দরদ কিংবা মমত্ব বোধ নিয়ে প্রশ্ন থাকলেও আমাদের হৃদয়ের গভীরে যে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা কিংবা ভালোবাসা, তা কিন্তু একটু কমতে হয় না এত হাজার মাইল দূরে থাকার পরও। আমি একটু ইব্রাহিম চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই, তারপরে আমাদের শ্রদ্ধেয় তাজুল ইমামের কাছে যাব। সেটি হচ্ছে সবশেষ আমরা যেটি জানি যে প্রথম আলো, ছায়ানট, ডেইলি স্টার সব জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে। এবং আমরা জানি যে একজন যিনি 36 যেভাবে আমরা বলি না কেন জুলাইয়ের যে বিপ্লব, সেখানকার একজন অভিসংবাদিত নেতা হাদির মৃত্যুর পরপরই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুরুই করেছিলাম যে কোনো মৃত্যুই কাম্য নয়। তারপরে মৃত্যুর পর এই যে অগ্নিসংযোগ এবং বাংলাদেশের অস্থিরতা, সবকিছু নিয়ে প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। যে কেমন আছে বাংলাদেশ, কে চালাচ্ছে বাংলাদেশ, কাদের নিয়ন্ত্রণে বাংলাদেশ, কিংবা এই মৃত্যু এর দায়ভার কার। আমি ইব্রাহিম চৌধুরী আপনার কাছে যেতে চাই, সবশেষ পরিস্থিতি যদি আপনি আমাদের একটু জানাতেন যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং একই সাথে হাদির মৃত্যু সবকিছু মিলিয়ে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন। অনেক ধন্যবাদ দুপুর আমাকে ডাকার জন্য। প্রথম হচ্ছে হাদির মৃত্যু, এটা দুঃখজনক এবং বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় নেতা। এই দুঃখজনক মৃত্যু নিয়ে প্রথম আলো সহ সমস্ত সংবাদ মাধ্যম যে নিউজ করেছে, এটা মানে এটা বুঝেই যায় তার জনপ্রিয়তাটা কত বড়। আমরা দেশের বাইরে থেকে ততটা টের না পেলেও একজন তরুণ রাজনীতিবিদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ খুব মানে নিকটবর্তী সময়ে এতটা প্রতিক্রিয়া আমরা দেখিনি। একইভাবে যদি আপনি প্রথম আলো, ডেইলি স্টার দেখেন, মানে সেখানেও এই কভারেজটা ছিল। এখন প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ ঘটেছে প্রায় মধ্যরাতের সময় এবং কাছাকাছি সময় থেকে আরো একটু পরে। তখন মানে ঢাকায় সব সহকর্মীরা থাকেন, অনেকেই এই সময় আপনি জানেন নিউজ রুম অনেক সময় মানে রাত্রে 12টার দিকে ততটা কেউ থাকে না, হিসাবের লোক, অন্য লোক, সার্কুলেশন লোক থাকেন। ডেইলি স্টারে তখনও তারা কাজ করতেছিলেন। প্রথম আলোর একাধিক অফিস আছে, নিউজ রুম গুলা বিভিন্ন অফিসে ভাগ করা থাকে। তো সেই ক্ষেত্রে হামলার পরে কে কোথায় আছেন এটা এখনো অনেকেই মানে, তারপরে এটা তো একটা মানসিক শকও যে এই অবস্থা, এই মৃত্যুর সাথে, এই মৃত্যুর প্রতিক্রিয়ার সাথে এই প্রথম আলো বা ডেইলি স্টার এগুলা হামলা করার সংযুক্তে কি, এইগুলোর পেছনে কে ইন্ধন দিচ্ছে বা এটাও কি আন্দোলনের একটা অংশ কিনা, এইসব বুঝতে সময় লাগতেছে। বাট সহকর্মীদের কাছে আমি অনেক মানে আমাদের সাবেক সহকর্মী যারা, তাদের অনেককে রিচ করার চেষ্টা করেছি, তারা বাসা বাড়িতে থাকলেও নিরাপদ মনে করতেছেন না প্রথম আলোতে কাজ করেন। কেউ মানে মানে থ্যাঙ্কস কর যে কেউ হতাহত হয়েছেন এবং সংবাদ এখন আমরা পাই নাই। মোট ক্ষয়ক্ষতি কি হয়েছে এটা হয়তো অফিস খুললে জানা যাবে, বা প্রথম আলোর আনুষ্ঠানিক বক্তব্য কি, মানে সম্পাদক, সহ সম্পাদকীয় বোর্ড, মালিকানা পক্ষ, তাদের এই ব্যাপারে বক্তব্য কি আমরা কেউ জানি না। তো এইসব ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এটা একটা, এবং বাংলাদেশের মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। আপনি যদি দেখেন, অনেকে বলছেন যে এটা দিল্লির আলো, দিল্লি স্টার, এটা পুড়াইয়া দেও। সুতরাং আমরা যদি সংবাদপত্র পাঠ করা জানি, মানুষের
প্রতিক্রিয়া দেখি যে মানুষ মানে কেন এত বিক্ষুব্ধ, এবং এই তরুণ নেতার মৃত্যুর সাথে মানে এই প্রথম আলো, ডেইলি স্টার বা অন্যান্য সাংবাদিক নুরুল কবির ভাইয়ের উপর হামলা হয়েছে, এবং এই সমস্ত হুম, হামলার হুম। যুক্তিত্র কি, অথবা বাংলাদেশকে কেউ অস্থির করার চেষ্টা করতেছে কিনা, এগুলা কি পরিকল্পিত না বিচ্ছিন্ন ঘটনা? এবং আমি সাথে সাথে এখানে আমাদের তাজুল ইমাম ভাই আছেন বা সেজান মাহমুদ যোগ দিবেন, মানে আমাদের উপমহাদেশের সংবাদপত্রের উপর হামলা কোনো নতুন ঘটনা না। মানে এটা মানে আমরা যদি সেই অবিভক্ত ভারতের মানে থেকে যদি দেখি সংবাদপত্রে হামলা হয়েছে, কিন্তু প্রতিটা হামলা এই সমস্ত প্রতিষ্ঠানকে সরকার সবসময় রক্ষা করে আসছে। এবং এখানে আমরা দেখি যে আমরা জানি যে ঢাকার পরিস্থিতি খারাপ, তারা বিভিন্ন জায়গা থেকে হুমকি, এর আগেও প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফতের ডাক দেওয়া হয়েছে। সুতরাং প্রথম আলো সবসময়, আগের সরকারের সময় প্রথম আলো থ্রেটে ছিল, কিন্তু এই ধরনের ঘটনা আগে ঘটনায় সরাসরি অফিসে অগ্নিসংযোগ, হামলা, এবং সেখানে মানুষ মানে সংবাদকর্মী মারা যেতে পারে। তো আমরা যারা সংবাদপত্রে কাজ করি তাদের জন্য আজকের দিনটা আহ, খুব ভালো দিন না। অনেক সহকর্মীর যে মানসিক আঘাত এবং সংবাদপত্রের উপর যে আঘাত, এই দেশ, এই জাতি কিভাবে নিবে এবং কিভাবে এগুলার সমাধান আসবে, উই আর নট শিওর। আমি এর চেয়ে বেশি কোনো তথ্য আমার কাছে নাই। আমি মানে আপনাদের হুম, সবার মতো উৎকণ্ঠার সাথে এগুলো দেখছি। একটা হচ্ছে যে মানে আমাদের আমাদের ভালোবাসার প্রতিষ্ঠানগুলোর উপর হামলা হচ্ছে, পাশাপাশি আমাদের পেশার মানুষ অনেকেই, নূপুর আপনার সহকর্মী, আম, একসাথে হুম। আপনারা লেখাপড়া করেছেন, সাংবাদিকতা করেছেন, এদের কর্মস্থল প্রথম আলো, এবং এটা এটা কেন এই যে টার্গেটে পরিণত হলো, এটাকে বন্ধ করলে কারা লাভবান হবেন, এইসব আমরা একটু মানে এইসব নানান কথা নিয়ে আমরা ভাবছি। সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব এবং দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে ইনকলাব মঞ্চের যে নেতা শরীফ উসমান হাদি সিঙ্গাপুরে আজকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবর আসার পরপরই মূলত এই হামলার ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেটি হচ্ছে আগামীকাল প্রথম আলো এবং ডেইলি স্টার বের হচ্ছে না, কারণ তাদের অফিস ভাঙচুরের ঘটনার পর তারা কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং এটি তারা জানিয়েছেন যে এটি আসছে না প্রথম আলো এবং ডেইলি স্টার। এবং আরেকটি বিষয় যেটি আমরা জানাচ্ছি সেটি হচ্ছে শুধু প্রথম আলো কিংবা ডেইলি স্টার নয়, এর সাথে আমরা দেখেছি ছায়ানট এবং ৩২ নম্বর বাড়িতে আবারও হামলার ঘটনা ঘটেছে এবং ঢাকা ছাড়াও বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে এবং ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়েছি আমরা চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন এলাকায় ময়মনসিংহেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমি একটু তাজুল ভাইয়ের কাছে যেতে চাই। সেজান ভাই আমাদের সাথে আছেন, যদি ভিডিওটি অন করেন আমাদের জন্য ভালো হয়। আমাদের সাথে তাজুল ভাই আছেন। তাজুল ভাই, আমি শুরুতে একটু আজকের ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? হুট করে যদি এভাবে আগুন লাগাতো একদল লোক খেপে গিয়ে, তাহলে এটা একটা খণ্ড ঘটনা বা একটা আইসোলেটেড ঘটনা হিসেবে উল্লেখ করা যেত। কিন্তু যারা আগুন লাগিয়েছে, যারা যে স্লোগান দিয়েছে, সেটাই তাদের পরিচয়। ইনকালাব মঞ্চের স্লোগান দিয়েছে তারা, ইনকালাব জিন্দাবাদ। কাজে এরা ইনকালাব বা এরা এই হাদি যে মারা গেছেন, যাকে হত্যা করা হয়েছে গুলি করে রাস্তায়, সেই দলের সমর্থক ধরে নেওয়া যায়। ইনকালাব কারা? যারা ২৪-এ ছাত্র আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন তৈরি করে একটি সরকারের পতন ঘটিয়ে তারপরে ৮৪,০০০ কোটি টাকার জাতীয় সম্পদ পুড়িয়ে যারা ক্ষমতা দখল করেছেন, এরা সেই ইনকালাব। যারা এখন এই ইলেকশন লড়বেন বলে তৈরি হচ্ছেন এবং তাদের প্রতিদ্বন্দ্বীরা সেটা নিশ্চয়ই পছন্দ করছে না, কারণ বাংলাদেশে যারা যেসব রাজনৈতিক দল এখন ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা সেটারই একটা ক্ষমতার দ্বন্দ্ব হতে পারে বলে আমার ধারণা। এখন আমি বলছি, প্রথম আলোকে দিল্লির বা ভারতের এজেন্ট বলে আগুন লাগানো হয়েছে, ডেইলি স্টারকেও সেটা করা হয়েছে। আরেক হিন্দু ভদ্রলোককে
পিটিয়ে মেরে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে পুড়িয়ে মারছে একদল মব। বাংলাদেশ তো মবক্রেসি দেখছি গত 1.5 বছর। এরা মাজার ভেঙেছে মব করে, এরা কবর থেকে লাশ পুড়িয়েছে মব করে, এরা 32 নম্বর 4 বার ভেঙেছে মব করে, বারবার একটা দালানকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এরা মবক্রেসি করে, এরা বিটিভি ভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এরা স্বাস্থ্য অধিদপ্তরের, এরা, আমি পড়ে যাচ্ছি জিনিসটা, আমার কাছে নোট সংগ্রহ রয়েছে, হ্যাঁ, এরা স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পুড়িয়ে দিয়েছে। সেতু ভবনে 2 বার আগুন দিয়েছে, যেখানে 50টিরও বেশি গাড়িতে অগ্নিসংযোগ করেছিল, লুটপাট করেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যালয় হামলা করেছে, ফার্মগেটের মেট্রো রেল পুড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে, আমরা দেখেছি। দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে হামলা করেছে, শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর করেছে, বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা আগুন করেছে, দুর্যোগ ব্যবস্থাপনার অফিসে ভাঙচুর করেছে, মহাখালী ডাটা সেন্টারে হামলা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে, সাবমেরিন কেবল নষ্ট করেছে, মহাখালী করোনা হাসপাতাল, পুষ্টি ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর, বিআরটিএ ভবনে আগুন দিয়েছে, নরসিংদীতে কারাগারে হামলা করে সন্ত্রাসীদেরকে বের করে নিয়ে গেছে, কয়েকজন ধরা পড়েছে, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, আফতাবনগর ওয়াসা শোধনাগারে হামলা করেছে, বাড্ডা নিউ মার্কেট, নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করেছে, রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা অগ্নিসংযোগ করেছে, রামপুরা থানা মৌচাক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে, মেরাদিয়া পিবিআই কার্যালয় ভাঙচুর করেছে, উত্তরায় রেল লাইন উপড়ে ফেলেছিল, বাসিলিয়া সিটি হাসপাতালে হামলা করেছে, কদমতলী মোহাম্মদপুর থানায় হামলা করেছে, বরিশালে র্যাবের কার্যালয়ে হামলা করেছে, গাড়ির ভেতরে র্যাব সদস্যকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, গাজীপুরে আওয়ামী লীগের নেতাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে, ফকিরাপুল পুলিশ বক্স, এরকম আরো 50টা আছে, আমি এতগুলো করব না। আমার কথা হচ্ছে যে হঠাৎ করে এই মবটা তো আসেনি, 1.5 বছর ধরে মব চলছে, এবং এই মবকে প্রতিহত করার, শাস্তিযোগ্য অপরাধ হিসাবে সেটাকে দেখার কোন রকম প্রচেষ্টা হয়নি। এই ছাত্ররা বা এই আন্দোলনকারীরা, এরা আর এখন আর ছাত্র নেই, এই আন্দোলনকারীরা বুঝে গেছে একটা জিনিস, যে মব করে কিন্তু ঠিক শায়েস্তা করে ফেলা যায়, মব করলে আর কোন রকম বিচারও হবে না এবং এটা আর মাথা তুলে দাঁড়াবে না। আওয়ামী লীগের মতো একটা দলকে মব করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, চলে গেছে, আওয়ামী লীগ শেষ, নাই, নো ইলেকশন, একদম মানে বয়কট করে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা কি করেছে? মুক্তিযোদ্ধাদেরকে কেন মব তৈরি করে নিয়ে গিয়ে গলায় জুতার মালা দিয়ে অপমান করা হচ্ছে, কবরে আগুন দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের। এই 16ই ডিসেম্বরে কবরে আগুন দিয়েছে, শহীদ মুক্তিযোদ্ধার কবরে আগুন। এই মব এরা সবগুলো, একটা মব আরেকটা মবকে গুলি করে মারবে, এটাই তো স্বাভাবিক। কিসের ভারত? ভারতের যদি গুলি করতে হয়, ভারত এসে গুপ্তঘাতক তো লাগবে না, ওখান থেকে সেল মেরে উড়িয়ে দিতে পারবে বাংলাদেশের প্রতিটা ক্যান্টনমেন্ট। ভারতের সেই শক্তি আছে। ভারতের 7 সিস্টার দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে এই যে হাসনাত, এই লোক জানে, এই ছেলেটা জানে ভারতের শক্তি কতখানি সামরিক শক্তি তারা বর্ডারে এখন মোতায়েন করেছে। আমার পুরো দেশটাকে এরা বিপদে ফেলে দিয়েছে। বিগ মাউথ, এরা ষড়যন্ত্রকারী, এরা মব করে ক্ষমতা দখল করেছে, এখন মব করে ইলেকশন পিছিয়ে দিতে চায়, কারণ তারা তৈরি না। তারা জানে আজকে ইলেকশন হলে কালকে বিএনপি আসবে ক্ষমতায়, সেখানে জামাতের কোনো চান্স নেই, এনসিপির নামও কেউ শোনে নাই। এরা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছায় নাই, এরা কৃষকের বাড়িতে যায়নি, এরা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগণের কাছে এদের কোনো রকম পরিচিতি নেই। কাজে ইলেকশন পিছাতে হবে,
গোলমাল লাগাতে হবে, উত্তেজনা তৈরি করতে হবে, গৃহযুদ্ধ লাগাতে হবে, তারপরে যদি ইলেকশন পেছানো যায়। আমরা আসবো তাজুল ভাই, আমি একটু ডক্টর সিজার মাহমুদের কাছে যাই, তারপরে আবারও আপনার কাছ থেকে বিশ্লেষণ নিব। আমাদের সাথে আমার যুক্ত কথা হচ্ছে লাস্ট ডক্টর সিজার লাইনটা মাহমুদ। শেষ করতে পারে নাই। জি এই জি আমি জি পড়ে জি। গেলাম এতগুলো ধ্বংসযজ্ঞের কথা। এটা এটা আচ্ছা বুঝলাম, প্রথম আলো আর ডেইলি স্টার ভারতের এজেন্ট হয়ে গেছে। এগুলা কোনগুলো ভারতের এজেন্ট ছিল? এগুলো তো আমার দেশের সম্পদ, এগুলো সবগুলো পুড়িয়েছে ওরা মব করে। ডক্টর সেজান মাহমুদ, আজকের ঘটনাটি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আমি আজকে শুরুতে মূলত আজকের ঘটনা নিয়ে বিশ্লেষণ করব, তারপরে বিষয় ভিত্তিক আলোচনায় বাংলাদেশের নির্বাচন এবং একই সাথে বর্তমান পরিস্থিতি সবকিছু বিশ্লেষণ আসবে। তবে আজকের ঘটনাটি আপনার দৃষ্টিতে কেমন? অনেক অনেক ধন্যবাদ। এবং আমি যতটুকু শুনেছি তাজুল ভাইয়ের বক্তব্য থেকে, আমি গত দুদিন ধরে একটা পোস্ট লক্ষ্য করছি, বিশেষ করে যারা বর্তমান এই অন্তর্বর্তী সরকারের পক্ষে দীর্ঘ সময় সেই জুলাই থেকে কাজ করেছেন, এরকম গ্রুপগুলো থেকে বিশেষ করে, সেটা হলো লুই আন্তোনিও দা সেন্ট জাস্টের একটা কোট, যে কোটটা আমি পড়ে শোনাচ্ছি। যারা অর্ধেক বিপ্লব করে তারা আসলে নিজেদের কবরই খোঁড়ে। বিপ্লবকে পূর্ণাঙ্গ করতে হলে শত্রুকে নির্মূল করতে হয়। ক্ষমা করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখলে তারাই একদিন বিপ্লবীদের মৃত্যুর কারণ হয়। লক্ষ্য করে দেখেন যে এই কোটটা হঠাৎ করে তাদের কাছে প্রিয় হয়ে গেল কেন? আমরা যখন 1971 সালে সাধারণ ক্ষমার জন্য শেখ মুজিবুর রহমানকে সমালোচনা করছি, আমরা যখন মুক্তিযুদ্ধ বিরোধী এই আল বদর আল শামস রাজাকারদের সম্পূর্ণ নির্মূল না করার জন্য সমালোচনা করছি, আজকের কথা না, আমি বহু বছর আগের কথা বলছি, সেই তখন কিন্তু এই কোডটি উদাহরণ হিসাবে আনলে তারা অপছন্দ করত। আর আজকে তাদের এটা প্রিয় কোড হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ তারা বলতে চাচ্ছে জুলাইয়ের আন্দোলনটা আমাদের অর্ধেক বিপ্লব, এখন পূর্ণ বিপ্লব সাধন করতে হবে। তা সেজন্য দেখেন, আমি যদি বুঝে থাকি তাজুল ভাই কি বলছিলেন, যে তাদের এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা হঠাৎ করে এই মব কিছু শুরু হয়, এটা শুরু থেকেই ছিল। তারা প্রথম থেকেই ভেবে এসছে যে আমরা যা কিছু করতে চাই এই মবের নামে করব। এবং আমাদের সত্যিকার অর্থেই একদম বাঁশি হাতে একজন নিরো আছেন দেশে, যিনি সমস্ত কিছুর মধ্যে নীরবে ওই বাঁশি বাজাচ্ছেন। তার কোথাও কিন্তু আমরা দেখি নাই যে একটা স্পষ্ট করে বলা যে না, আমাদের এই দেশে যা ঘটে গেছে ঘটে গেছে, এরপরেও আমরা এই ধরনের অত্যাচার, অবিচার, অন্যায় অথবা মবের নামে কোনো একটা ধ্বংসাত্মক কাজ সহ্য করব না, একটা কথাও কিন্তু তাদের কাছে আসেনি। আপনি লক্ষ্য করে দেখেন, আমি মানে এই ছেলেটি গুলি খেয়ে মারা গেল, আমি হাদির কথা বলছি, খারাপ লাগে। বাংলাদেশের যে কোনো মানুষেরই মাথায় গুলি লেগে মরতে হয়, সে যে কোনো বিশ্বাসের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক। আমি কিন্তু এটার জন্য লজ্জিত বোধ করি যে আমাদের এমন একটা সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, যে গুলি খেতে হয় মত বিরোধের জন্য, বিভিন্ন রাজনৈতিক আদর্শের জন্য, যে কোনো কারণেই হোক। কারণ আমি সেটা সমর্থন করি না। কিন্তু লক্ষ্য করে দেখেন যে এই ছেলেটা, আমি একটা মেডিকেলের মানুষ, ও যখন প্রথম গুলি খেল এবং ডাক্তারদের কাছ থেকে আমরা যখন জানলাম যে তার স্টেমের মানে ব্রেন স্টেমে গুলি লেগেছে, আমরা তখনই বুঝে গেছি যে আসলে তার ফিজিক্যাল মানে যেটা মেডিকেল সায়েন্সের দিক থেকে বলে সেই মৃত্যুটা হয়ে গেছে। তার হয়তো ব্রেইন ডেড বলবেন, ভেজিটেটিভ স্টেট বলবেন, নানান নামে বলা হয়, কিন্তু এই মানুষটা আবার জীবিত হয়ে ফিরে আসা না কি হলো দেখবেন গত শুক্রবারে সেই ঘটনা, এই শুক্রবার আবার শুক্রবার ধরেই তার ঘোষণা দেওয়া হলো। আমি তো মনে করি এটা একেবারে পরিকল্পিত একটা বিষয়, পরিকল্পিত বিষয়, যাতে এই বিষয়টাকে কেন্দ্র করে ওই দ্বিতীয় বিপ্লব সাধন যারা ভেতরে থেকে এই ধরুন জুলাই আন্দোলনের সময় যারা সমর্থন করেছে, এদের মধ্যেও তো 2-4 জন মুক্তিযুদ্ধের পক্ষের কথাটা বলতে পারে, তাদেরকে আটকানো যায়। যা বাকি ছিল যেমন ছায়ানট, যা বাকি ছিল যেমন
বাংলাদেশে বিভিন্ন রকমের, যেমন আজকে বান্দরবনে সেই আমাদের উপজাতি নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে, এবং যে সমস্ত আর বাকি আওয়ামী লীগের অথবা মুক্তিযুদ্ধপন্থী, আমি খালি আওয়ামী লীগ বলবো না এখানে, তাদের সবাইকে যেন নির্মূল করা যায়। এইটাই কিন্তু দেখেন বারবার ওই কথাটা আমি ফেরত দিচ্ছি, যে কেন হঠাৎ করে তারা লুই আন্তোনিওর সেই অর্ধেক বিপ্লবের কথা প্রচার করা শুরু করলো। 2-3 দিন ধরে এটা দেখছিলাম যে এটার একটা উদ্দেশ্য আছে, কারণ আমরা এখন ওদের প্রতিটা পদক্ষেপ টের পাই যে কেন করছে, সামনে একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। তা আমি আজকের ঘটনাকে বিশ্লেষণ করি যে প্রচন্ড রকমের ডিস্টার্বিং এটা, যে সামনে যাতে ইলেকশন ডিসেম্বরে না হয়, এবং এই সুবাদে তারা যাদেরকে মনে করছে নির্মূল করি নাই বলে আমাদের বিপ্লব পরিপূর্ণ হচ্ছে না, এই তথাকথিত বিপ্লব, এই আজকের ঘটনাটা সেটারই একটা প্রিটেক্সট এন্ড কাইন্ড অফ ইনটেক্সট। সেটি, এটিকে কোনোভাবে বিচ্ছিন্ন বলাটা মুশকিল। তার কারণটি হচ্ছে ছায়ানটের সাথে হাদির মৃত্যুর যোগসূত্রটি কোথায়? কেন মানে ছায়ানটে ওরা 2001 সালে রমনার বটমূলে বোমা মারেনি? বোমা মেরেছে ওরা 1999-এ উদিচির সমাবেশে বোমা মারেনি? ওখানে তো 150 জনকে আহত করেছে, ওখানে বহু মানুষ মারা গেছে সেখানে। এবং আমি একটু মানে আমার অনুভূতিটি একটু জানি, ইব্রাহিম ভাইয়ের কাছে যেতে চাই। 16ই ডিসেম্বরে যখন ছায়ানটের অনুষ্ঠানটি আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তখন আমার মনে হচ্ছিল যে না, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ, যেহেতু বিজয় দিবসের অনুষ্ঠান, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, তার মানে আমরা যেটি ভয় পেয়েছিলাম সেজান ভাইয়ের সাথে, সেই আমার শুরু থেকে এই ঘটনার সাক্ষী, আমরা টক শোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে না, হয়তো বাংলাদেশ তার সঠিক পথে এগোনোর চেষ্টা করছে। এবারে বিজয় দিবসের মানে একদিনও যায়নি, তার পরপরই আমাদের এই ঘটনাগুলো দেখতে হচ্ছে। ইব্রাহিম ভাই, আপনার কথা সূত্র ধরে আমি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে গণমাধ্যম অফিসে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা নতুন নয়। এ ধরনের আতঙ্ক কি একদম জীবনের হুমকি একটি অফিসকে কেন্দ্র করে, এরকম কি আপনি দেখেছেন? আপনার অভিজ্ঞতা অনেক অনেক বেশি আমার চেয়েও। মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনার মনে আছে, এটা মানে এটা সাংবাদিকতার ক্লাসে হয়তো পড়েছেন, যখন লবণ আন্দোলন করেন গান্ধী, তখন মহাত্মা গান্ধী যখন মানে বমি হচ্ছিল, বোমনোদ্রেক, তখন এই বয়ের নিচে একটা র বিন্দু পড়ে যায়। এটা বিক্ষুব্ধ জনতা তখন এই বোমনোদ্রেকের জায়গায় গান্ধীর বা রমণোদ্রেক এইটা ছাপা হয় যে ইয়েতে আনন্দবাজার পত্রিকায়। তখন এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আনন্দবাজার পত্রিকা জ্বালিয়ে দেওয়া হয়। আমাদের বাংলাদেশেও মানে এরশাদ সরকারের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা যখন করি, বিভিন্ন পত্রিকা অফিসে হামলা হয়েছে, কিন্তু এইসব হামলা জঙ্গি। এবার সেজান মাহমুদ যেটা বললেন, ডক্টর সেজান মাহমুদ, এই আন্দোলনটা সেইভাবে দেখতে হবে। বাংলাদেশ এখন মুখোমুখি দুইটা জায়গায় দাঁড়িয়ে আছে। একটা নতুন প্রজন্মের কাছে এই ন্যারেটিভটা খুব বেশি যে ভারত আমাদেরকে গত 15 বছর 17 বছর বা গত 54 বছর ভারত চালাইছে, এটা ভারতের ফর্মুলায় চলছে, এটা আপনি বিশ্বাস কাউরে করাইতে পারবেন না। আমার পরিবারে সামরিক বাহিনীতে কাজ করেন এমন লোক আছে, তাদেরকে আমি গত 30 বছরে একদিনও বুঝাইতে পারি নাই যে ওনারা কাজ করে, অশিক্ষিত মানুষ না এরা। আপনার মতো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, তাদেরকে যে তুমি তো ইন্ডিয়ার বেতন পাও, মানে ইন্ডিয়া থেকে আসে টাকা পয়সা তোমাদের, এদেরকে কোনোদিন বোঝানো যায়। সুতরাং এই নেগেটিভটা বাংলাদেশের একটা প্রজন্ম এখন বিশ্বাস করে যে এটা ভারতীয় কথায় বাংলাদেশ এতদিন চলছে। এখন এটার বিরুদ্ধে আমাদের এই জিহাদ করতে হবে, আমাদের বিরুদ্ধে এই যে আন্দোলন সমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্য লাগছে। এখন এইটার মধ্য দিয়ে কি হচ্ছে যে মানে এটা ছাড়া বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে, ঢাকার অনেক পত্রিকা, ধরেন একদম নামই বলেন মাহমুদুর রহমান সাহেব, উনি পত্রিকা দাঁড় করানোর চেষ্টা করছেন, দাঁড় হয় না, বলে তো এটা কেউ তো পত্রিকা দাঁড় করাইতে পারেন না। এবং এটা আশ্চর্যজনক হলেও সত্য, মানে আওয়ামী লীগের সময় জানেন যে প্রথম আলোর উপর হামলা হয়েছে। আমরা আওয়ামী লীগের সময় মানে আমাদের এখানে শেখ হাসিনা প্রেস কনফারেন্সে যেতে দেওয়া হতো না, বা সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আমাদের মাঝে বিবৃতি দিয়েছেন, কিন্তু কখনো এই ধরনের হামলার মুখোমুখি আমাদের হতে হয় নাই। মানে সংবাদপত্রের উপর হামলা নানানভাবে হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবেও হামলা হয়েছে, কিন্তু একদম মানে রাস্তার
থেকে মব এসে হামলা করার ঘটনা, এটা বাংলাদেশ যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এটার একটা আলামত। এবং এটা বাংলাদেশে এমন কেউ মানুষ নাই যে কেউ একজন দাঁড়ায় বলবেন থামো, আমরা সবাইকে নিয়ে কথা বলি। আজকে যে বাংলাদেশ বহুমতের দিকে যাচ্ছে, আজকে যে বাংলাদেশ মানে এক মতের সাথে আরেক মতের কোনো মিল নাই, এই যে সংঘাতের দিকে, এই সংঘাত নিরসনের জন্য কোনো জাতীয় ঐক্যের নেতা কি আছেন? নাই। এবং সরকার, আমি মনে করি যে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার ন্যূনতম দায়িত্ব, এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আজকের এই ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনার মধ্য দিয়ে এই সরকার তো কোনোভাবে লাভ হওয়ার কোনো কারণ আমি দেখি না। ওনার পরিস্থিতি ঘোলাটে হয়ে কে লাভ করবে আমরা এটাও জানি না। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান সরকার, যিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। তার এই রাষ্ট্র পরিচালনার সময়টা কিভাবে আগামীকালকের বিশ্ব সংবাদ মাধ্যমে চিত্রায়িত হবে, এটা কি মানে পশ্চিমা মহল কি এটা দেখতেছে না? এটা দেখতেছে, এবং কারো তো মুখ আপনি বলতে, ইতিমধ্যে আমরা দেখছি গতকালকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অলরেডি বিবৃতি দিয়ে দিছে। তো এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ কোথায় যাচ্ছে? আমি মনে করি বাংলাদেশ একটা রক্তাক্ত পথের দিকে যাচ্ছে। আমি জানি না আমাদের নিয়তি কোথায়। জি, ভবিষ্যৎ কোথায়? এবং আপনার সাথে ইব্রাহিম সাহেবের কথায় একটা জিনিস আমি অ্যাড করতে চাই। হ্যাঁ, ঠিক ওরা যে প্রথম আলোকে বা ডেইলি স্টারকে যে আক্রমণ করেছে, অনেকেই বলছেন যে ভুল বুঝে আক্রমণ করেছে, এরা বোঝে নাই। এরা, আমরা তো জানি প্রথম আলো এবং ডেইলি স্টার এই বিপ্লবের শুরু থেকে সমর্থন দিয়ে গেছেন। হ্যাঁ, তাদের ভাগ্যে এটা ঘটা উচিত ছিল না। তবে এই 16ই ডিসেম্বর উপলক্ষে মতিউর রহমান সাহেব সম্পাদক, যিনি মাননীয় সম্পাদক, যে ভাষণ দিয়েছেন, আমি পুঙ্খানুপুঙ্খ শুনেছি, আমি রিল টেনে টেনে শুনেছি উনি কি কি বলছেন। উনি কিন্তু মোটামুটি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস সেই শুরু থেকে, কবে থেকে পাকিস্তানের আগে থেকে শুরু হয়েছিল, কিভাবে ধীরে ধীরে মুক্তিযুদ্ধে পর্যবসিত হলো, কারা নেতৃত্ব দিয়েছেন, কার কি অবস্থান ছিল, সব উনি বর্ণনা করেছেন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও উল্লেখ করেছেন সাহস করে, এবং এটাও বলেছেন যে মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে বা অবজ্ঞা করে বা ফেলে দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না, এটা আমাদের জাতীয় ঐতিহ্য, এটা আমাদের রক্ষা করতে হবে। এক্স্যাক্টলি এই সেন্টেন্স গুলোই একটু হয়তো এদিক সেদিক উনি বলেছেন, আমি শুনেছি এবং আমি ওখানে মন্তব্য করেছি যে আপনি ৭১-এর বিজয় দিবস, আপনি নিজেও বলছেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস এবং ভারতীয় বাহিনীরও বিজয় দিবস। হ্যাঁ, কিন্তু এবার ভারতীয় বাহিনী শুধু তাদের বিজয় দিবস হিসেবে পালন করেছে, বাংলাদেশের নাম তো উল্লেখ করেনি। মতিউর রহমান সাহেব এই কথাটা উল্লেখ করেননি। এটাও সত্যি কথা, ৭১-এর ডিসেম্বরে পাকিস্তান পশ্চিম সীমান্তে আক্রমণ করেছিল ভারতকে। যুদ্ধটা পাকিস্তানই শুরু করেছে, এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিন্তু পশ্চিম ফ্রন্টে ভারত চালিয়ে গেছে। আর পূর্ব ফ্রন্ট যেটা বাংলাদেশ, সেখানে মুক্তিযোদ্ধা, আমার মতো মুক্তিযোদ্ধারা সম্মিলিত মিত্র বাহিনীর হয়ে আমরা যুদ্ধ করেছি। মতিউর রহমান সাহেব এই কথাগুলো বলেছেন, এবং আমার ধারণা ইব্রাহিম সাহেব এই বক্তৃতাটা তার এই আজকের এই আগুনের কারণ রিসেট বাটন যিনি পুশ করতে চেয়েছেন সেই মহাজন কিন্তু এটা পছন্দ করেন না, কারণ উনি নিজেও এই বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ওকে, এবং উনি নিজেই বলেছেন যে রিসেট বাটন পুশ করা হয়েছে। তার এই উদযাপনের মধ্যে তার কোনো আত্মার স্পর্শ ছিল না, কখনোই দেখি নাই। বাংলাদেশের কোন রকম রাষ্ট্রীয় উদযাপনে তার আন্তরিক কোনো স্পর্শ ছিল না। তিনি ৭ই মার্চকে তামাদি করে দিয়েছেন। আমি তাজুল ভাই, আমি এই জায়গায় একটু বলতে চাই, ডিসেম্বর ২৫শে মার্চের গণহত্যার কথা উনি বলেন না। সো আমার কথা হচ্ছে যে এটা ভুল বুঝে নয়, যারা এই ভারত বিদ্বেষ ছড়ালে যাদের লাভ হয় তারাই এই কাজটা করেছে, এবং ওরা ওইখানে মাইক্রোফোন ধরেছে সেই লোক, সে এই ইনকিলাব পার্টির, এদের নাম কি ইনকিলাব পার্টি নাকি? না,
ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চ। হাদির ইনকিলাব যেটা মঞ্চের ইনকিলাব মঞ্চ, যোদ্ধা, তার দাড়ি মাথায় পাগড়ি টাগড়ি রয়েছে, সে বলেছে যে এই এরা দিল্লির দালাল, প্রথম আলো হচ্ছে দিল্লির দালাল, আর এই ডেইলি স্টার হচ্ছে দিল্লি স্টার, এইভাবে সে নাম দিয়েছে। এবং সে বলেছে এগুলোকে টোটালি ধ্বংস করে দেওয়া হবে, ভারতের কোনো কিছু থাকবে না, ভারতীয় কি বলে কনসুলেট এবং কি বলে দূতাবাসেও তারা আক্রমণ করবে এবং সবকিছু শেষ করে দেবে, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এই যে ভারত বিদ্বেষ, এটা তো আজকের নয়, তাই না? এটা আওয়ামী লীগের আমলেও ছিল, এটা গত 50 বছর ধরে এই ভারত বিদ্বেষ মাথার ভেতরে ইমপ্ল্যান্ট করা হয়েছে। অথচ ভারতের অপরাধ, আমি জিজ্ঞাসা করেছি ভাই কি করেছে ভারত, বলে ওরা দাদাগিরি করে। আরে ভাই, তোমার থেকে বড় ভাই যে, তোমার থেকে তো 25 বছরের বড়, তোমার বয়স 50, তাদের বয়স 75, তারা তো দাদা হবেই, তোমার চেয়ে জনসংখ্যায় বেশি। সো দাদাগিরি তো কোনো অপরাধ হতে পারে না। আমারও তো দাদা আছেন, একজন ছিলেন, প্রয়াত হয়েছেন। আমার জীবনের সব উন্নতির মূলে তার চিন্তা ভাবনা ছিল। বড় ভাইরা তো ছোট ভাইদেরকে ওভাবেই দেখে। ভারত যদি আমাদের ছোট ভাই মনে করে আর ভারত যদি নিজকে বড় ভাই মনে করে, সেটা তো অপরাধ হতে পারে। সেটা যদি ইকোনমিক্যালি আমাদেরকে ডিপ্রাইভ করে, আমাদেরকে যদি কায়দা করে আন্তর্জাতিক আঙ্গিনায় আমাদেরকে যদি অপদস্থ করে, যেভাবে পাকিস্তান করে থাকে, তাহলে আমি বলবো সেটা দাদাগিরি নয়, সেটা শত্রুতা। এরকম শত্রুতা যদি কিছু থাকে তাহলে ঠিক আছে, ওদের এজেন্টকে পড়াতে হবে। প্রথম আলো কি করে তাদের এজেন্ট হয়? আমরা আবার তাজুল ভাই আপনার বক্তব্য শুনবো। ইব্রাহিম ভাই কিছু যুক্ত করতে চেয়েছিলেন, তারপরে আমি একটু সেজান ভাইয়ের কাছে যাই। আমি এটাই যুক্ত চাই, আমাদের দেশের মানে বুদ্ধিজীবীদের দুইজন গুরুত্বপূর্ণ মানুষ, তাজুল ভাই মুক্তিযুদ্ধ করেছেন, সেজান মাহমুদ মানে অত্যন্ত আমাদের বাংলাদেশের যে কয়েকজন আলোকিত মানুষ সারা বিশ্বময় ছড়িয়ে আছেন তার মধ্যে একজন। আমি শুধু এই দেশের একজন মানুষ হিসাবে আমি বলতে চাই যে আমরা এই যে এই ভারত দেখিয়ে, পাকিস্তান দেখিয়ে, এই যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে করে আজকে এই জায়গায় আসলাম, আমাদের মানে মানে এগুলোর অবসানের পথ কি? মানে যুদ্ধ করে কি এক পক্ষ হারতে হবে আর এক পক্ষ জয় হতে হবে, না আমাদের রিকনসিলিয়েশনের কোনো সুযোগ আছে? বিভিন্ন জাতিগোষ্ঠী যে এর আগে এই ধরনের সমস্যায় পড়ে নাই এমনও না। এটা যদি সেজান মাহমুদ তার পাণ্ডিত্য দিয়ে একটু বলতে পারেন যে আমরা কি এই ঝগড়াটাই করতে থাকবো, যে আপনি আমাকে ভারতীয় ট্যাগ করবেন আর আমি আপনাকে পাকিস্তানি জামাত শিবির ট্যাগ করব, আমি আপনাকে মৌলবাদী ট্যাগ করব, এবং সেটা যদি ট্যাগ করা শুরু করে গত 20 বছর আমার এলাকায় আপনার কোনো সাংস্কৃতিক কেন্দ্র হয় নাই, আমার এলাকায় গত 20 বছরে কোনো পালাগান হয় নাই, আমার এলাকায় 18টি নতুন মাদ্রাসা হয়েছে এবং এই মহিলা মাদ্রাসা হয়েছে, এগুলা সব সরকারি সহযোগিতা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের লোকজন উদ্বোধন করেছেন। এই মাদ্রাসার ছেলেরা, এরা তো আর কেউ জয় বাংলা স্লোগান দেয় না, এই মাদ্রাসার ছেলেরাই আজকে মানে তারা এই ইনকিলাব মঞ্চ, তারা ভারত বিরোধিতাই দেখে। কিন্তু এই যে নতুন প্রজন্মের কাছে এই যে এই যে একটা রক্ষণশীল ভাবনা, ভারত বিরোধী যে চেতনা, বা খালি শুধুমাত্র ভারত বিরোধী নয়, সমাজ সংস্কৃতি নিয়ে তাদের চিন্তা ভাবনা একদমই মানে আমাদের বাংলাদেশের যে জন্মস্থ সময় থেকে আমাদের মধ্যে যে প্রবহমান চিন্তা ছিল তার সম্পূর্ণ বিপরীত। এই মানুষগুলোর সাথে কি আমাদের সংঘাত অনিবার্য, না রিকনসিলিয়েশনের কোনো সুযোগ আছে? আমি সেটাই শুনতে চাই। জি, সেজান ভাইয়ের কাছে। জি, সেজান ভাই, সেটি আমিও একটু যুক্ত করতে চাই যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু অস্তিত্বের সংকটে যখন আঘাত আসে, এই যে নতুন প্রজন্মের কথা বললেন, সেটির আসলে বিশ্লেষণ কি, সেটির সমাধান কি? না, এটা এত বড় একটা প্রশ্ন যে আমরা সবাই এটার উত্তর খুঁজছি। এবং আজকে মানে আমি সামান্য আমাদের যে ফেসবুকে ইন্টারাকশন হয় তা থেকে কিন্তু পালসটা বুঝতে পারি। যেমন আমি বলেছি যে এই ছেলেটি হাদি, সে অনেক অশিষ্টাচার কথা বলেছে, আচরণ করেছে, কিন্তু সে একটা তরুণ স্বপ্নময় একটা ছেলে ছিল, একটা গরিব ঘরের ছেলে। আমি এভাবে বলেছি যে ওকে আমি ট্র্যাজিক হিরো বলবো না, কিন্তু ওকে যারা ব্যবহার করেছে, ওর স্বপ্নটা, ওর প্যাশনটা
এটাকে যদি আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, গণতন্ত্রের পক্ষের একটা শক্তির মতো ব্যবহার করতে পারতাম এই তরুণ প্রজন্ম, তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যেত। এই দায়টাও কিন্তু আমাদের সবাইকে নিতে হবে, বিশেষ করে আমরা যারা ওদের যারা আগে এসছি। এটা আমাদের ব্যর্থতা। এইটা বলাতেও আজকে আমাকে গালি খেতে হচ্ছে আমারই পরিচিত বন্ধু বান্ধবের কাছ থেকে, যে আপনি এই পোস্টটা তুলে নেন। কেন ওকেও গালি দিতে হবে? মানে এই যে গালির বদলে গালি, খুনের বদলে খুন, এই সংস্কৃতিটা আমাদের রাজনীতি থেকে যাচ্ছেই না। আমি কি মনে করি জানেন? আমি মনে করি যে সত্যিকার অর্থেই আমাদের এটা গভীরভাবে এখন ভাবার সময় এসছে, যে আমরা এই বিভিন্ন মতবাদ দিয়ে, যে আপনি যেটা বললেন যে ভারত বিরোধিতা এবং পাকিস্তান বিরোধিতা, আমি কিন্তু এটা নিয়ে বিস্তর লিখেছি যে ভারত আমার বন্ধু, শত্রু না, পাকিস্তানও এখন বন্ধু শত্রু না। কিন্তু পাকিস্তানকে কোনোদিন আমরা এটা বলবো না যে তোমরা যতদিন পর্যন্ত না অফিসিয়ালি আমাদের মুক্তিযুদ্ধের সময় তোমরা যে অ্যাট্রোসিটি, যে গণহত্যা করেছো তার জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাও, আমরা কিন্তু তোমাদেরকে বন্ধুর মতো বলতে পারবো না। আজকে জাপানে অ্যাটম বোমা ফেলার পরে জাপান আমেরিকা বন্ধু হতে পারে, রাজনীতির জগতে সেটা কিন্তু হয়, বিশ্ব রাজনীতিতে সেটাও হয়, এটাকে আমরা মানবো। কিন্তু আমাদের আত্মপরিচয়ের কতগুলো জায়গা আছে যেখানে কেউ হাত দিতে পারবে না, হাত দেওয়া উচিত না। তার মধ্যে একটা হলো আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। আমরা স্বাধীন হয়েছি, সার্বভৌম একটা দেশ। এখন কেউ ইতিহাস লিখতে গিয়ে নানান কথা বলতে পারে, কিন্তু এরা যে মিথ্যার আশ্রয় নিয়ে সমস্ত বিষয়টাকে একটা ভারত বিরোধিতা, সমস্ত বিষয়টাকে ভারত তাদের সাথে আমাদেরকে আলাদা করেছে, এজিব আমরা স্বাধীনও হইনি। দু একজন আসলে লিখেছে এরকম। এই নেরেটিভ গুলা কি করে বন্ধ করা যায়? এবং এটা আজকে থেকে না, আমরা গলা ফাটিয়ে সেই আমাদের ছাত্র অবস্থা থেকে বলে আসছি। এটা আমাদের বড় দলগুলো ব্যর্থ হয়েছে, সেটা আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, বিএনপিও ব্যর্থ হয়েছে। দুটো দলই কিন্তু মূলত মুক্তিযুদ্ধের মানুষ না, জিয়াউর রহমান নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরেও এই দুটো দল এই তরুণ সমাজের মধ্যে এই নেরেটিভ গুলো দিতে পারেনি। আমরা যখন দেখতাম যে মাসের পর মাস তারা টাকা খরচ করে মানারাত ইন্টারন্যাশনাল, তারা ড্যাফোডিল স্কুল, নানা রকম স্কুল কলেজ করে, নানান রকমের প্রতিষ্ঠান তৈরি করে এই মতবাদগুলো, বিশেষ করে পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী মতবাদগুলো ছড়িয়ে দিচ্ছে ছোটদের মধ্যে। এটা কিন্তু আমরা বারবার সবার কাছে বলে এসেছি। এখন আমি রিকনসিলিয়েশন কিভাবে হতে পারে? যে মানুষটাকে আমরা মনে করলাম যে ঠিক আছে, তিনি আর যাই হোক শান্তির একটা দূত হিসেবে তার বিশ্বময় পরিচয় আছে, তিনি হয়তো না, আমি সেই জন্য প্রথমেই বলেছিলাম, আজকে না 2005 সালে তিনি যখন রাজনীতিতে আসতে চাইলেন, তখনকার একটা ঘটনাক্রম বিশ্লেষণ করে আমি একটা প্রবন্ধ লিখি, এবং সেটা পত্রিকা এবং আমার বইতেও ছাপা আছে, যার টাইটেলই ছিল যে প্রফেসর ইউনূসকে সম্মান জানাতে গিয়ে আমরা যেন বঙ্গবন্ধুকে ছোট না করি। কারণ তিনি একটি আসলে গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হয়ে গেছেন। শুধু বঙ্গবন্ধুকে ছোট না, শুধু মুক্তিযুদ্ধকে ছোট না, তিনি এখন তার সমস্ত কৃতিত্ব হারিয়েছেন। আমি অন্তত একজন বাঙালি হিসাবে এই মানুষটাকে আর বলবো না যে তিনি বাংলাদেশের কোনো মঙ্গল চান বা চাইতে পারেন। কারণ তিনি যদি আজকে একটা কথাও বলতেন, এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানেও তার কোন রকমের রিকনসিলিয়েশনের কোন কথা ছিল না। উনি কিন্তু বলতে পারতেন এটা, যে ঠিক আছে, আমাদের একটা ঘটনা ঘটে গেছে, আমাদের অনেক কিছু ঘটে গেছে, আমরা এখনো মনে করি যে হ্যাঁ, আমরা একই কাতারে বলতে পারি না যে জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল বলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে। আমি মনে করি না যে সেটা সত্যি, কারণ আওয়ামী লীগ জামাতের সাথে তুলনা চলে না। আওয়ামী লীগ একটি দল যেই দেশটিকে স্বাধীন করার মুখ্য ভূমিকা পালন করেছে, এটা আমি একজন রাজনীতি না করা মানুষ হিসেবে বলতে পারি। তাহলে উনি কিন্তু একটা জাতীয় দল গঠনের কথা বলতে পারতেন। উনি বলতে পারতেন যে হ্যাঁ, আমরা একটা ফেয়ার ইলেকশন করে ঠিক আছে, এই পদক্ষেপগুলো নিতে পারতেন। না, তার কোনো কথা নাই, এবং আমি এখনো মনে করি না। আর একটা যেটা আমি উদাহরণটা সংযোগ করতে চাচ্ছিলাম, হাদির মৃত্যু সংবাদ আসবে এটা আমরা জানছি মেডিকেলের তরফ থেকে, যে কোনো সময় এই ঘোষণাটা দেবে। কারণ আমরা সর্বোচ্চ জায়গা থেকে জেনেছি যে হাদিকে বাঁচানো আর সম্ভব হবে না, এটা কিন্তু জেনেছি আমরা আরো আগে। কিন্তু এটা ডিলে হয়ে ঘোষণাটা আজকে হলো। এই ঘোষণার আগ দিয়ে ইনকিলাব মঞ্চের একজন নেতার
আমার কাছে স্ক্রিনশট আছে, তার স্ট্যাটাসে লিখেছে ফেসবুকে, ধানমন্ডি 32, টুঙ্গিপাড়া, উদিচি, ছায়ানট, প্রথম আলো আর হলো ডেইলি স্টার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এর স্ক্রিনশট আছে আমার কাছে। কেন তারা এটা জানলো? কেন তারা জানছে যে এটা আজকে রাতে মিশিয়ে দিতে হবে? এটা কোত্থেকে আসলো? এই জিনিসগুলো যদি তদন্ত না হয়, এই জিনিসটা বর্তমান আমার হাতে ক্ষমতা নেই, আমার হাতে বাংলাদেশের যন্ত্রগুলো নেই, কিন্তু আমি জানি যে বাংলাদেশের পুলিশ, বিডিআর, আর্মি থেকে শুরু করে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, এমনকি কোন মানুষটা কোন ফোনে কি কথা বলছে সবকিছু, এরা তো প্রাইভেসির ধারও ধারে না, বের করে ফেলতে পারে। এরা কেন বের করে ফেলছে না যে কারা তাহলে এই জিনিসটা, এই প্রোপাগান্ডাটা আগে থেকে চালাচ্ছে? কেন তারা আগে থেকে জানে যে এটা ঘটতে যাচ্ছে? তারপরে এই ষড়যন্ত্রের অংশটা কারা? এইটা যদি না বের করা হয় তাহলে আমার মনে হয় আসলে বাংলাদেশ একটা মানে অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই সংঘাতটার ফলাফল আসলে খুব ভালো হবে না। এটাই আমি সেই জুলাই মাসেও বলেছিলাম যে আন্দোলনটা বেহাত হচ্ছে, এবং এই বেহাত হওয়াটা কোন দিকে, এবং আমার মনে হয় আরেকটা বড় কারণ হলো একটা ঘোষণা এসেছে 25 তারিখে তারেক রহমানের বাংলাদেশে আসার কথা। এটা হয়তো আরেকটা কারণ হতে পারে যে তার যাতে আশাটা না হয়, কারণ সে এলে কিন্তু এই আমরা বিশেষ করে মানে জামায়াতি পন্থী এবং অন্যান্য যারা স্বাধীনতা বিরোধী যে চক্র বিশেষ করে তারা শক্তিশালী থাকবে, এটা তারা মনে করছে যে ব্যাহত হতে পারে। এটা হলো আমার বিশ্লেষণ, এবং আমি এই জায়গায় আনঅ্যাপোলজেটিক। আমি মনে করি না ধর্মভিত্তিক কোনো রাজনীতি থাকা উচিত, এবং জামায়াতে ইসলামের মতো একটি দল থাকাই উচিত না যেখানে তারা স্বাধীনতা পেয়ে। আমি বরং এই যে ওরা যে উদাহরণটা দিয়েছে, যে কোডটা দিয়েছে, আমি সেই কোডটাকেই বরং বলবো যে হ্যাঁ, অর্ধেক বিপ্লব আসলে আমরা 1971 সালে যা করেছিলাম ওই বিপ্লবটা আসলে আমাদের অর্ধেক, আমাদের এটা সম্পূর্ণ করা উচিত ছিল আরো আগে। মুক্তিযুদ্ধ আমাদের শেষ হয়নি। এটাই আমার মনে হয়। রিকনসিলিয়েশনের আর কোনো পথ নেই। আমি আমার দেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ফেলে দিয়ে, পুকুরে ফেলে দিয়ে আর কোন রিকনসিলিয়েশন হতে পারে কি? আমি আপনাকেই বলি ভাইজান যে আর আসলে হতে পারে কিনা। আপনি চমৎকার বলেছেন, কিন্তু দেখেন এই বলার মধ্যেও আপনি যদি থামিয়ে আপনার বক্তব্যটাই শুনেন, সেখানে আশঙ্কার কথা, আশঙ্কার নিরসনের কোনো জায়গা নাই, এবং এটা অনিবার্য সংঘাত চলমান। এই সংঘাতটা আরো উস্কে উঠবে। আমরা কিছু মানুষ, সাধারণ মানুষ, নুপুর সাংবাদিক, আমরা সাংবাদিকতা করি, আমার হাতে তো আর কোনো অস্ত্র নাই, মানে আমাকে বাধ্য করে আপনি লেখাইতে পারবেন না। আপনি কি আমাকে এই দালাল ট্যাগ দিয়ে আমার অফিস জ্বালিয়ে আমার 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 যে চিন্তা, তাকে কি আপনি পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় খুবই পরিকল্পিত করা হচ্ছে, এবং কারা যে খেলছে এটার পিছনে আমরা শিওর না। যারা দেশের মঙ্গল চায় না, যারা দেশকে আজকে আরো সংকটের দিকে নিয়ে যেতে চায়, তারাই। আমি জানি না আমাদের কোনো হ্যামিলিয়নের বংশীবাদক আবার দাঁড়াবেন কিনা, আবার কোন নতুন কোন বিপ্লব হবে কিনা, যেখান থেকে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন জাতি গোষ্ঠী রিকনসিলিয়েশন করতে পারছে। যে আমাদেরও এই ধরনের কোনো সময় আসছে কিনা আমি জানি না, কিন্তু অসহায় হিসেবে তাকিয়ে আমাদের হয়তো আরো দেখতে হবে। আজকে আমি মার খাবো, কালকে আরেকজন সংবাদকর্মী মার খাবে, আরেকজন বুদ্ধিজীবী আক্রান্ত হবে, এবং করার জন্য কিছুই করতে হবে না। তাকে বলতে হবে হয় তুমি পাকিস্তানের দালাল, নাইলে তুমি ইন্ডিয়ার দালাল, স্বৈরাচারের দালাল, তুমি লাল বদর, এইসব। এবং এইসব বলার জন্য কোনো প্রমাণও লাগবে না, ওই যে বললেই হইলো, এটা বইলা দিছে। ইব্রাহিম ভাই, আমি এই কথাটাকে একটা নামও দিয়েছিলাম, ট্রাইবালিজমের দিকে চলে গেছে। আপনি হয় আমার দলে, না হয় আমার দলে না, এই সময় সরি আমি পারতেন যিনি এই ইসের মধ্যে, এই টার্ময়েলের মধ্যে যিনি শান্তির দূত হয়ে স্বর্গীয় উদ্ভাস নিয়ে, স্বর্গ বলতে আমি পাশ্চাত্য সভ্যতাকে বোঝাচ্ছি, যিনি এসেছিলেন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে, তিনি পারতেন। কারণ তিনি তো কোনো রাজনৈতিক দলের ছিলেন না। ছিলেন কি না, একমাত্র ব্যক্তি যিনি কোনো রাজনৈতিক জীবনেও করেন নাই,
রাজনীতি করতে হবে বলে তিনি মুক্তিযুদ্ধেই তিনি কোনো মন্তব্য করেন নাই, যোগও দেন নাই। কিন্তু তিনি এখন কি বলছেন, ইব্রাহিম সাহেব আপনি আমার মতো জানেন, কারণ আমিও তার বক্তৃতা শুনি পুঙ্খানুপুঙ্খ, কিন্তু আপনারা এটা ছাপেননি। উনি বলেছেন আমি হুবহু অনুকরণ করছি। তার কথা বলার সময় তার দুটো তর্জনী এভাবে ঘোরে, ওকে, আমি লক্ষ্য করেছি। তিনি বলেছেন ফ্যাসিবাদ চলে গেছে, তোমরা বলছো ফ্যাসিবাদ আমার কি বলে সরকারের মধ্যে রয়েছে, ফ্যাসিবাদ তো তোমাদের গ্রামেও রয়েছে, তোমাদের পাশের বাড়িতেও রয়েছে, তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। এই কথাটা তিনি বলেছেন। সেটাই ইব্রাহিম সাহেব আপনিও শুনেছেন, সিজান মাহমুদ আপনিও শুনেছেন, ওকে। সো এটা কোন নিরপেক্ষ মানুষের কথা নয়। রিকনসিলিয়েশন যিনি করবেন তার মুখ থেকে এই কথাটা বেরোনো ঠিক নয়। একটা সরকারের পতন হয়েছে, তাকে আপনি ফ্যাসিবাদ ট্যাগ দিয়েছেন, ঠিক আছে ফাইন, ফ্যাসিবাদ হলো। ফ্যাসিবাদ ছাড়া যে কোনো সরকারি ফ্যাসিবাদ, যে সরকার ক্ষমতায় থাকে যে কোনো দেশে, সেই আইন কানুন কঠোর হস্তে যখন সে ইয়ে করে এস্টাবলিশ করে, তার কিছুটা ফ্যাসিবাদী ক্যারেক্টার এসে যায়, যায় নাকি? নিশ্চয়ই যায়। সরকার ঠিক মতো চালাতে হলে কিছুটা ফ্যাসিবাদ তো হতে হবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল, ঠিক আছে ফাইন, কিন্তু আজকে আপনি তাকে নিশ্চিহ্ন করে দেবেন যে দলটা এদেশের গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছে গত ৭৫ বছর ধরে। আপনি ২ দিনের বৈরাগী এসে আপনি তাকে বলবেন নিশ্চিহ্ন করে দাও। এই নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তো এই মব বাহিনী আপনি লেলিয়ে দিয়েছেন, যারা মবক্রেসি করছে। আজকে শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে একটা বক্তব্য রাখার জন্য মতিউর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। সাংবাদিক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন, যেভাবে ইব্রাহিম সাহেব করছেন এখানে আমেরিকায়। শুধু সত্য কথা বলার জন্য তার অফিসটা জ্বালিয়ে দিয়েছে, দুটো অফিস জ্বালিয়ে দিয়েছে। যারা আগুন দিয়েছে ডেইলি স্টারে, আমি বাজি রেখে বলতে পারি ১ লাইন ইংরেজির অনুবাদ ওরা করতে পারবে না, ইংরেজি ভাষাটা ওরা জানে না। ডেইলি স্টার তো ইংরেজিতে বার হয়। ওরা পুড়িয়েছে এটা কারণ ওদের একটা উত্তেজনা তৈরি করতে হবে, ঠিক যেভাবে ওই গত বছরের জুলাই আন্দোলন করে যেটা করতে চেয়েছিল। আর ডক্টর সিজান মাহমুদ আপনি যে বললেন অর্ধ বিপ্লবকে পূর্ণ বিপ্লব, বিপ্লবের ম্যানিফেস্টো থাকে। এই ২৪শে জুলাইয়ের আন্দোলনকারীদের কোনো ম্যানিফেস্টো ছিল না, ওটা ছিল একটা ভুয়া, একটা মিথ্যা, একটা আন্দোলন, কোটা আন্দোলন। বিপ্লব নয়। তাহলে বাংলাদেশে এর আগে এরশাদ পতন আন্দোলন হয়েছে, সেটাও তো বিপ্লব ছিল। তাহলে আব্দুল ভাই একটু সংশোধন করে দিন, শেষ করি, আপনি সুযোগ পাবেন বলার। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে ম্যানিফেস্টো ছিল, আমরা শোষণ থেকে উত্তরণের জন্য প্রথমে ৬ দফা দিয়েছিলাম। সেই ৬ দফাই ছিল আমাদের মুক্তি সনদ। পাকিস্তান সেটা টের পেয়েছে বলে তার সেনাবাহিনী লেলিয়ে দিয়েছিল গণহত্যায়। আজকে জামাতের মোল্লা ইব্রাহিম বলতেছে যে ১৬ই ডিসেম্বর পরাজয় দিবস, আর মুক্তিযোদ্ধারা হচ্ছে চরিত্র ভ্রষ্ট নষ্ট মানুষ। এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। জামাতে ইসলামের মিটিং এ পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়া হচ্ছে। চান ভিডিও আছে আমার কাছে, দেখাবো? পড়ে যাবেন তো আবার ইসের মধ্যে, ইউটিউবের স্ট্রাইক খেয়ে যাবেন। জি তাজুল ভাই, আমি একটু উপসংহারে সবার কাছ থেকে করব, আমার অনুষ্ঠানের সময় সেজান ভাই জি সংশোধন করে দিতেই হবে। জি 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 সংশোধনে যাওয়ার আগে সেটা হলো তাজুল ভাই কথা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি। তাজুল ভাই আপনার স্পিকারের অডিওটা বাড়ান। জি সেজান ভাই, একেবারে এক কথায় আমি বলেছি, তাজুল ভাই আমি বলেছি তারা যে বিপ্লব অসমাপ্ত বলেছে সেটা তথাকথিত বিপ্লব বলেছে। আমি বলি নাই যে এটা কিন্তু বিপ্লব, আমি বলেছি তথাকথিত বিপ্লবের অসমাপ্ততা। তাহলে ৭১-এর বিপ্লব কেন অর্ধ সমাপ্ত রয়ে গেল, এইটা বলেছে। সেই জন্য ওরা আরেকবার এটাকে চাগা দিতে, আগুনটাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, চুলার আগুনটা, তাই তো?
সেটাই করছে। সেটার জন্য যদি আর একটা যুদ্ধ হয় হবে, সেটা হবে, কিছু করার নেই। কিন্তু আমরা তো কথা বলছিলাম যে যুদ্ধবিহীন একটা রিকনসিলিয়েশন কিভাবে হতে পারে, কিভাবে আর সমাধান। মোটামুটি আমি এটা সবাই তো বললেন যে কি জি, হতে পারে। আমি একটু উপসংহারে ছোট্ট ছোট্ট করে সবার কাছে নিব। তবে আমার প্রশ্নটি হচ্ছে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি এবং সত্যিকার অর্থে আমরা নিরাপদ বাংলাদেশ পাবো কিনা? ইব্রাহিম ভাই আমি শুরুতে। আমি একটু শুরুতেই বলে নেই, আমাকে যেতেও হবে। জি আমি জি শুধু মনে ইব্রাহিম ভাই। করি আমি শুধু মনে করি তাজুল ভাই, আপনি মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধর সাথে আমরা বড় হয়েছি। আমি সরাসরি যুদ্ধ করে নাই, কিন্তু আপনাদের ক্যাম্পে আমি একজন মানে এই মুক্তিযোদ্ধাদের চা নাস্তা খাইয়েছি। তো মুক্তিযুদ্ধের এই পতাকার সাথে আমাদের বেড়ে ওঠা, আমাদের মানে এখন 60 পেরোনো বয়স, এই দেশটার সাথে আমরা বেড়ে উঠেছি। আমরা স্কুল কলেজে যাওয়ার সময় আমরা ভাঙ্গা ব্রিজ পাড়ি দিয়ে স্কুলে গেছি, মুক্তিযোদ্ধাদের রক্ত ডিঙ্গিয়ে আমরা আমার স্কুল করেছি। আজকে 18 ডিসেম্বর, এই ডিসেম্বরে আমার বাড়িতে 5টা কাঁঠাল গাছে বা রাজাকাররা বাঁধা ছিল। আমার সেই স্মৃতি মনে পড়তেছিল সকালে। তো এই দেশ আমরা মানে এই দেশের সমস্ত ব্যর্থতার দায় দায়িত্ব আজকে যে নতুন প্রজন্ম বিভ্রান্ত, তাদের উপর না দিয়ে আমি মনে করি আমাদের দায় দায়িত্ব বিরাট বেশি। উই ফেইল্ড। আমরা আমরা খুব বড় করেই আমাদের ব্যর্থতার পাহাড়ে দাঁড়িয়ে আজকে অন্যরা উল্লাস করতেছে আমি মনে করি। কিন্তু আর সিজন ভাই আর আমাদের যুদ্ধে নিয়েন না, আর যুদ্ধ উই ক্যানট অ্যাফোর্ড এনি মোর। আমাদের যেভাবে হোক রিকনসিলিয়েশনের জন্য আমাদের আমরা জানি না কিভাবে হবে, কিন্তু বাংলার আমরা যদি ইতিহাস দেখি, বাংলাদেশে বা অন্যান্য সভ্যতায় এই ধরনের সংকটকালীন সময়ে কোথাও না কোথাও থেকে কোনো সমাধান বেরিয়ে এসেছে। বাংলাদেশে এই ধরনের একটা গায়েবী সমাধান যদি বেরিয়ে না আসে, তাইলে আমাদের মানে আমরা দীর্ঘস্থায়ী সংঘাতে যাব। এই দেশ সোমালিয়া হবে, এই দেশ কেনিয়া হবে, এই দেশ মেক্সিকোর বিপ্লবের পরে 100 বছর থেকে এখনো মারামারি তারা চলতেছে, এখনো তারা ঠিক করতে পারে নাই মানে তাদের দেশ কিভাবে যাবে। আমাদের দেশে এরকম একটা দীর্ঘস্থায়ী সমস্যায় পড়তে পারে। আমি সেই সমস্যার কথা নয়, সম্ভাবনার কথাই আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং আমরা যারা আজকে সংবাদপত্রের লোকের জন্য একটা একটা খুবই আশঙ্কার দিন, একটা কষ্টের দিন। আমি বিশ্বাস করি প্রথম আলোর সাথে অনেকেরই প্রতিযোগিতা আছে, কিন্তু সংবাদপত্রে হামলা হোক, সংবাদপত্রে কোনো মানুষ আহত বোধ করুক, এটা কোনো সংবাদকর্মী চান না, কোনো মুক্ত মনের মানুষ চান না। যারা আমাদের মত পছন্দ করেন বা করেন না, কেউ চান না। তো সবাই যে সহানুভূতি দেখাচ্ছেন, এটার জন্য আমরা ধন্যবাদ। এবং আমরা এই দেশটা নিয়ে আমরা আসুন স্বপ্ন দেখি, ভালো কথা শুনি। জি, অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যুক্ত হওয়ার জন্য। আমি দুজনের এবং কাছ আমি থেকে এই উপসংহার নিয়ে নিই। অনুষ্ঠানের বাকিটা শুনবো। আমি একটু আপনাদের কাছ থেকে বিনীতভাবে জি আমাকে জি বিদায় নিতে হচ্ছে। জি, জি জি থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি তাজুল ভাইয়ের কাছে যাওয়ার আগে সেজান ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই যে আসলে আমরা সংঘাত চাই না, আমরা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি, আগামী স্বপ্ন, সোনার বাংলাদেশ। এবং যে আতঙ্ক, ইব্রাহিম ভাইয়ের সাথেও আমি একমত পুরোপুরি, যে আমিও গণমাধ্যমে অনেক দিন কাজ করেছি, আমার চোখের সামনে দুটো সংবাদ মাধ্যম বন্ধ হয়ে গেছে যেখানে আমি কাজ করতাম, কিন্তু কখনো এই ধরনের মৃত্যুর আতঙ্ক কিংবা অগ্নিসংযোগ ছিল না। যেটি এই ধরনের আতঙ্ক কিংবা এই যে, এবং আমার কলিগরা এখন সহকর্মীদের ফোন দিলেই বলে যে আগে ঠিক আছে স্টেশনটা বন্ধ হয়ে যেত, কিন্তু আমাদের নিজেদের গায়ে আগুন লাগতো না কিংবা মৃত্যুর ভয়টি ছিল না। এখন সেটি আছে। সেজান ভাইয়া, আপনি কি বলবেন ভবিষ্যৎ বাংলাদেশ? আপনার সাথে এই প্রশ্নটি আমি অনেকবার করেছি এবং আপনি এই আশঙ্কার কথা আমাকে না হলেও 3-4 মাস আগেও বলেছেন। আবারও একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি তাজুল ভাই আজকে। এখন এটাই হলো মুশকিল। ভবিষ্যৎ আমরা কেউ আসলে দেখতে পাই না, তাই না? কিন্তু নানান তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা ভবিষ্যতের একটা আভাস পাই। এটাই হলো বিজ্ঞান। আমি তো আর গণক ঠাকুর হতে পারবো না। কিন্তু বৈজ্ঞানিক ভাবে এই যে আজকে যা ঘটলো দেখেন, আপনার লাস্ট অনুষ্ঠানে আমি এই কথাটাই বলেছিলাম। এই কথাটাই বলেছিলাম যে আজকে যারা এই জুলাই বিপ্লবের সঙ্গে আছে, একটা সময় আমরা দেখব যে তাদের মধ্য থেকেই যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে দুই একবার কথা বলবে, তারা শত্রু হয়ে দাঁড়াবে। সেটা লক্ষ্য করেন, দেখেন আজকে সেটা হলো। তা আজ আমি কোনোভাবেই মনে করি না যে যেখানে স্বাধীনতা যুদ্ধের সময় একেবারে শক্তিশালী রাজাকার আল বদর আল শামস বাহিনী তৈরি করে গণহত্যা হয়েছে,
পাকিস্তানি সেনাদেরকে সহায়তা করে মানুষকে মারা হয়েছে, ধর্ষণ হয়েছে, লুট হয়েছে, নিজের চোখে দেখা, মানে বাল্য বয়সের স্মৃতি। আমার বাড়িতে মুক্তিযুদ্ধের খাটলি ছিল, যেটা ইব্রাহিম ভাই বলে গেলেন যে আমি সেই অর্থে বলতে পারি আমার পুরো পরিবারই মুক্তিযোদ্ধা। সেই অর্থে সরাসরি যারা যুদ্ধ নিয়েছে আমার আত্মীয় স্বজন, ভাই, সবার কথাই বলি। চোখের সামনে আমরা দেখেছি যে ওই সময় রাজাকাররা ছিল, অনেকগুলো রাজাকার ছিল অপরচুনিস্টিক, গরিব মানুষ, তাদের কোনো উপায় নাই, একটা দল পাকিস্তান কি হবে জানে না, রাজনীতিতে কি হবে জানে না, সরাসরি গেছে। এখন কিন্তু তা না, এখন এটা তাজুল ভাইও জানেন যে এখন তারা শিক্ষিত, স্যুট পরে, তারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করে এবং নানান রকমের নেরেটিভ, তারা এগুলো বলতে পারে, নেরেটিভ শব্দটা বলে, ডিসকোর্স বলে, এরা পলিটিক্যাল ইকোনমি পড়ে আসে। এরা কিন্তু এত সহজে চলে যাবে এবং আমরা গলাগলি করে সবকিছু মানিয়ে নিতে পারবো, আমার মনে হয় না এটা ঘটবে। এই জন্যই আমার আশঙ্কাটা হলো যে এটার একটা পরিণতি হতে পারে সংঘাত অথবা অন্য কোনো বড় শক্তি। সেই বড় শক্তিটা কিভাবে হবে আমি জানি না, কিন্তু কোন একটা বড় শক্তির মাধ্যমে এটার সমাধান। এর বাইরে আমি অন্তত আশাবাদী হতে পারি না বা পারছি না। তাজুল ভাই, আপনার কাছে যাব। আপনার কষ্ট, দুঃখ বোধ অন্যরকম। যে দেশটির জন্য আপনি যুদ্ধ করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন, সে দেশের এই অবস্থা, সেই দেশ আজকে রক্তাক্ত, সেই দেশ আজকে জ্বলছে। কি মনে হয়, কি পরিণতি এই ভবিষ্যৎ বাংলাদেশ? আমি ৭১ দেখেছি নূপুর, ৭১ আমি দেখেছি এভাবে হত্যা হতে, এভাবে নরহত্যা, গণহত্যা হতে দেখেছি। ১ সেকেন্ডের জন্য একটা জিনিস দেখাবো। একটা লোককে, দীপুচন্দ্র দাস, তাকে ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে মারা হয়েছে, গলায় দড়ি দিয়ে একদল মব মিলে গাছে ঝোলাচ্ছে, সেটা পুরোটা ভিডিওর মধ্যে আছে। আমি জানি না এখন পর্যন্ত ইউটিউব কি করে এটা রেখে দিল। তারপরে মৃতদেহকে পেটাচ্ছে, গলার দড়িটা তার এখানে কেটে ঢুকে যাচ্ছে, তাকে উলঙ্গ করে তাকে পেটাচ্ছে, উলঙ্গ, কমপ্লিটলি স্টার্ক নেকেড, তার শরীর থেকে আর রক্ত বেরোচ্ছে না, কারণ সে মরে গেছে। এইবার আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দিচ্ছে। আমি ভিডিও করে রেখেছি, কিন্তু কথা হচ্ছে আমি তো দেখাতে পারবো না এখানে। এই যে মবক্রেসি, ধর্ম অবমাননার অভিযোগে কারা মারছে? তৌহিদি জনতা। কার তৌহিদি জনতা? ডক্টর ইউনূসের তৌহিদি জনতা। তিনি পারতেন নেলসন ম্যান্ডেলা হতে, তার সে কোয়ালিফিকেশন ছিল, কিন্তু নেলসন ম্যান্ডেলা যে জীবনের পোড় খেয়ে জনগণকে ভালোবেসে যে ক্ষমতায় এসেছিলেন, সেটা তিনি আসেননি। তিনি একজন সুদখোর মহাজন। তিনি দরিদ্রতম মানুষকে সামান্য ক্ষুদ্র ঋণ দিয়ে তার বিনিময়ে বড় অঙ্কের সুদ উসুল করে নিয়ে তিনি জীবনে স্টাবলিশড হয়েছেন। তার অন্তরে ম্যান্ডেলার স্নেহ মমতা নেই, তার ব্যক্তিত্বে বঙ্গবন্ধু নেই। আজকে কনসিলিয়েশন আমাদেরকে একটা মানে ইসে দেওয়া হচ্ছে যে ভাই আমরা যুদ্ধ করতে চাই না, আসুন একটা সমঝোতা করি। তাহলে ন্যায় অন্যায় কোথায় থাকবে, তাই না? কথা হচ্ছে যে দেশের মঙ্গলের জন্য যা করতে হয় করতে হবে আমাদেরকে, এই হিংসার ভেতর দিয়ে তো হবে না। আজকে যদি একজন ম্যান্ডেলা এসে আমাদেরকে একটা নির্বাচন দেন যেখানে দেশের সব সাধারণ মানুষ ভোট দিতে পারবে নিজেদের মতো করে, কোনো ইনফ্লুয়েন্স ছাড়া বা কোনো প্রেসার ছাড়া, তাহলে গত 15 বছরের আওয়ামী লীগের যে অভিযোগ করা হয় যে তারা ইলেকশন দেয়নি, তারা ভোট দিতে দেয়নি, আমার ভোট আমি দিতে পারিনি, ফাইন, আপনি আপনার ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করেন। কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক, মুক্তিযুদ্ধের সপক্ষে যারা মানুষ, তাদেরকে আপনারা বাদ দিয়ে দেবেন? তাদেরকে রাতে বিরেতে ঘরে ঢুকে 80 বছরের মুক্তিযোদ্ধাকে জবাই করে তার স্ত্রীকে কুপিয়ে মেরে আপনারা এক্সাম্পল সেট করবেন যে মুক্তিযুদ্ধের কথা বললে এই অবস্থা হবে তোদের?
তাহলে তো ইলেকশন হবে না, আর রিকনসিলিয়েশনও হবে না, আর সমঝোতাও হবে না, যুদ্ধ হবে। এবং এই গৃহযুদ্ধ তৈরি করার জন্য যা যা কিছু দরকার এরা সবকিছু তাই করছে এখন। এরা একটা গৃহযুদ্ধ চায়। এই ইনকিলাব, এনসিপি, জামাত এরা একটা গৃহযুদ্ধ চায়। কেন চায়? কারণ তাদের হাতে পাকিস্তান থেকে পাঠানো মারণাস্ত্র রয়েছে। একবার যুদ্ধ লাগলে ওদের লিস্ট করা আছে, সব কয়েক লক্ষ মানে কয়েক কোটি মানুষ মেরে ফেলবে এরা। এইটা হচ্ছে তাদের প্ল্যান। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগিয়ে ভারতের সঙ্গে এরা সমাধান কি? সমাধান যদি তাজুল ভাই ছোট্ট করে। এরা আওয়ামী লীগকে হত্যা করে, এরা আওয়ামী লীগার যারা তাদেরকে হত্যা করে, তরুণ প্রজন্মের, আরে 10 বছরের বাচ্চাকে হাতকড়া দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। শেম অন ইউ ডক্টর ইউনুস, শেম, লজ্জা হোক আপনার। আর এই প্রথম আলো আর এই কি বলে ডেইলি স্টার, এরা ছিল আপনার বন্ধু মানুষ, পুড়ে গেল আগুনে, আপনি সেভ করতে পারলেন না, তার অর্থ আপনি অপদার্থ অথবা ব্যর্থ, অথবা আপনি জামাতের এজেন্ট। এই হচ্ছে আমার। দুজনের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডক্টর সেজান মাহমুদ এবং তাজুল ভাই। আমরাও চাই এই প্রবাসে যারা আছি, আমার মা মাতৃভূমি নিরাপদে থাকুক, আমার বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদে থাকুক। কিন্তু সেই নিরাপত্তা কিংবা নিরাপদে থাকার আজকে প্রশ্নবিদ্ধ, সেটির উত্তর খোঁজার চেষ্টা করছিলাম। আপনারা দুজনেই ভালো থাকবেন এবং এই প্রার্থনা রইল যেন বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা থাকে, নিশ্চয়তা থাকে, তারা যেন জীবনটি উপভোগ করতে পারে অন্তত পক্ষে একটি স্বাধীন বাংলাদেশে। আপনাদের দুজনের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী সম্মিলিত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আজকে বিশেষ আয়োজন ছিল আমার অনুষ্ঠানে